গল্পকথন বই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হ্যারিয়েট বিচার স্টোয়ের লেখা আঙ্কল টমস কেবিন, আজ 10ম পর্ব। খুব শিগগিরই টম অনুমান করে নিতে পারল কি ধরনের অবস্থার মধ্যে তাকে জীবনযাপন করতে হবে। চারদিকেই সে দেখল শুধু নোংরামি, কদর্যতা আর অত্যাচার। এখানকার সকলেরই জীবন দুঃখ, কান্না আর অসুস্থতায় ভরা। তবু সে মনে মনে ঠিক করল নিজে অক্লান্ত পরিশ্রম করবে আর ঈশ্বরে বিশ্বাস রাখবে। একমাত্র ঈশ্বরই পারেন তাকে আশার আলো দেখাতে, তাকে মুক্তি দিতে। লেগ্রিও লক্ষ্য করল লোকটা অত্যন্ত কর্মঠ। যে কাজই দেওয়া হোক না কেন, সব ব্যাপারে অসম্ভব দক্ষ এবং বিশ্বস্ত। তাই লেগ্রি মনে মনে স্থির করল টমকেই তার কাজকর্ম তদারক করতে দেবে। বিশেষ প্রয়োজনে মাঝে মাঝে তাকে 2-4 দিনের জন্য বাইরে যেতে হয়। তখন আবার দেখাশোনার ভার টমের উপর দিয়ে সে নিশ্চিন্ত হতে পারবে। অন্যদিকে সে আবার মনে মনে টমকে ভয় করত। প্রচ্ছন্ন ঘৃণা আর বিদ্বেষে ভরে উঠত সারা মন। কেননা টম খাঁটি মানুষ, মহৎ তার হৃদয়। কারুর মনে সে কষ্ট দেয় না, কাউকে ঘৃণা করে না। তার চাইতেও বড় কথা, অন্যের দুঃখ দেখে সে নিজেই কষ্ট পায়। অথচ লেগ্রির স্বভাব ঠিক তার বিপরীত। মনে মনে সে সংকল্প করল টমকে তার কাজের উপযুক্ত করে তুলবে। সেই জন্য প্রথমেই দরকার টমের হৃদয়কে কঠিন করে তোলা, এবং সেই পদ্ধতির দিকেই সে ধীরে ধীরে এগোতে লাগল। একদিন টম তুলো তুলে নিজের থলিতে ভরে রাখছিল। হঠাৎ দেখল লুসিও ঠিক তার পাশাপাশি তুলো তুলছে, কিন্তু ও এত দুর্বল আর অসুস্থ যে সোজা হয়ে দাঁড়াতেই পারছে না। টম ধীরে ধীরে ওর পাশে সরে এসে নিজের থলি থেকে বেশ কিছু তুলো ওর থলিতে ভরে দিল। আতঙ্ক মেশানো চোখে লুসি বলল, না না, দিও না, ওরা দেখতে পেলে আর রক্ষে রাখবে না। এই, কি হচ্ছে? হঠাৎ কোত্থেকে সাম্বো চাবুক দোলাতে দোলাতে খ্যাপা ষাঁড়ের মতো তেড়ে এলো। আসলে লুসির ওপর সাম্বোর রাগ ছিল সেই প্রথম দিন থেকেই। তাই আড়াল থেকে সবসময় ওকে চোখে চোখে রাখার চেষ্টা করত এবং কোনো ছুতো পেলেই তাকে নির্মমভাবে চাবুক মারত। এখন হাতে নাতে ধরতে পারায় সাম্বো রেগে একেবারে আগুন হয়ে উঠল। ভারী বুট দিয়ে সজোরে লাথি মারল লুসির পেটে। চাবুকের একটা ঘা বসিয়ে দিল টমের মুখে। টম নীরবে আবার তার কাজ করতে লাগল, কিন্তু লুসি সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। দাঁড়া, ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া তোর আমি বার করছি। কোটের হাতা থেকে একটা পিন খুলে সাম্বো লুসির গায়ে ফুটিয়ে দিল। ওঠ, শিগগির ওঠ। ভেবেছিস আমার সঙ্গে শয়তানি করে তুই পার পেয়ে যাবি? অসহ্য যন্ত্রণায় গোঙাতে গোঙাতে লুসি চোখ মেলল। তারপর যেন অতিমানবিক একটা শক্তিতে লাফিয়ে উঠে আবার নিজের কাজ করতে লাগল। বিশ্রীভাবে হাসতে হাসতে সাম্বো বলল, হ্যাঁ, যদি মরতে না চাস ঠিকমতো কাজ করে যা। কাজ করার শক্তি কিন্তু লুসির ছিল না। সাম্বো চলে যেতেই টম তার থলিতে যত তুলো ছিল সব লুসির থলিতে ভরে দিল। লুসি বাধা দিল, না না, আমাকে দিও না, জানতে পারলে ওরা তোমাকে কঠোর শাস্তি দেবে। তোমার চাইতে আমি বরং সেটা বেশ সহ্য করতে পারব, বলেই টম আবার নিজের কাজে মন দিল। বিকেল গড়িয়ে যখন সন্ধে, ক্লান্ত শ্রান্ত মানুষের একটা মিছিল মাথায় তুলোর বিশাল বিশাল সব গাঁটরি নিয়ে হাজির হল লেগ্রির বারবাড়িতে। এখানে প্রতিটা গাঁটরি ওজন করে তবে গুদামজাত করা হয়। একটা স্লেটে প্রত্যেকের নামের পাশে লেগ্রি তার গাঁটরির ওজনটা লিখে রাখে। দাড়িপাল্লায় তোলা এবং নামানোর কাজে সাম্বো আর কুইম্বো তাকে সাহায্য করে। ক্লান্ত পায়ে এক একজন ঘরে ঢুকছে আর মাপার পর লেগ্রি তার নামের পাশে ওজনটা টুকে রাখছে। টমের গাঁটরির ওজন পূর্ব নির্ধারিত ওজনের সমান হওয়া সত্ত্বেও লেগ্রি তাকে অপেক্ষা করতে বলল। টমের মনে কেমন খটকা লাগল। নিশ্চয়ই স্যাঙারটা তার নামে মনিবের কান ভারী করেছে। বোঝার ভারে একেবারে নুইয়ে পড়ে লুসি যখন ঘরে ঢুকল,
টম উদ্বেগের সঙ্গে ওর ওজনটা লক্ষ্য করতে লাগল। নির্দিষ্ট ওজনের সমান হওয়া সত্ত্বেও লেগ্রি বিশ্রীভাবে খেঁকিয়ে উঠল, কিরে, তুই আবার কম তুলেছিস? সরে দাঁড়া, তোর মজা আমি টের পাওয়াচ্ছি। লুসি অস্ফুট আর্তনাদ করে একপাশে সরে দাঁড়াল। সবার মাপা শেষ হবার পর লেগ্রি টমকে বলল, এদিকে আয়। তুই খুব ভালো করে জানিস সাধারণ কাজকর্ম করার জন্য আমি তোকে কিনিনি। তোকে আমি সর্দার করব। আমি চাই তুই এখন থেকেই কাজ শুরু করে দে। ওই মেয়েটাকে নিয়ে গিয়ে চাবুক মার। আশা করি এতদিন দেখে দেখে কাজটা তুই ভালোই শিখেছিস। না স্যার, বিনীত স্বরেই টম বলল, আমাকে ক্ষমা করবেন, ও কাজ আমি কখনো করিনি এবং করতে পারবো না। কি বললি? লেগ্রি সজোরে চাবুকের একটা ঘা কষিয়ে দিল টমের মুখে। আগে যে কাজ কখনো করিসনি, এখন তোকে সেই কাজ করতে হবে। টম কোনো জবাব দিল না। লেগ্রি তাতে আরও রেগে গিয়ে তাকে বেদম কিল চড় ঘুষি মারতে লাগল। এক সময় হাঁপাতে হাঁপাতে বলল, কি এখনো বলবি পারবো না? হ্যাঁ স্যার। গালের উপর থেকে রক্তের ধারা মুছতে মুছতে টম বলল, আমি খাটতে পারি, যতদিন বাঁচব আপনার জন্য আমি দিনরাত পরিশ্রম করে যাব, কিন্তু যে কাজ করা উচিত নয় তা আমি কখনো করব না, কোনোদিনও না। টমের সম্ভ্রম জড়ানো নম্রস্বরে লেগ্রি স্তম্ভিত হয়ে গেল। পরক্ষণেই মনিবের অহমিকাবোধ তাকে আবার জাগিয়ে তুলল। হাত পা নেড়ে বিশ্রীভাবে সে চিৎকার করে উঠল, কি করা উচিত অনুচিত সেটা তোর কাছে শিখতে হবে? আমি মনিব, আমি তোকে যা বলবো সেটাই তোর করতে হবে। তুই কি ভাবিস নিজে খুব ভদ্র হয়ে গেছিস? তোর কি মনে হয় মেয়েটাকে চাবুক মারা অন্যায়? হ্যাঁ স্যার, মেয়েটা অসুস্থ আর দুর্বল, ওর প্রতি কোনো নিষ্ঠুর আচরণ আমি করতে পারবো না। আপনি যদি আমাকে মেরে ফেলতে চান মেরে ফেলুন, তবু আমি কারুর গায়ে হাত তুলব না। তার আগে আমার মৃত্যু হওয়া অনেক ভালো। ভয়ঙ্কর ঝড়ের আশঙ্কায় ঘরের ভেতরের সবাই তখন ভয়ে কাঁটা হয়ে রয়েছে। লেগ্রিও রাগে থরথর করে কাঁপছে, বড় বড় চোখ দুটো দিয়ে যেন আগুন ঠিকরে বেরুচ্ছে। তবু হিংস্র পশু যেমন শিকারকে হত্যা করার আগে তাকে নিয়ে খেলে, লেগ্রি ঠিক সেই রকম নিজেকে সামলে রেখে বিদ্রূপ ভরে বলে উঠল, আমরা সব পাপী আর উনি একমাত্র ধার্মিক। উনি আমাদের নরক থেকে উদ্ধার করার জন্য এসেছেন। তুই কি জানিস না বাইবেলে লেখা আছে, ভৃত্যগণ প্রভুর অনুগত হও? আমি তোর প্রভু, তোর জন্য কি আমাকে গুনে গুনে ভালো $কয়েকশো দিতে হয়নি? বুটসহ একটা লাথি কষিয়ে লেগ্রি বলল, তবু তুই বলতে চাস তুই দেহ মনে আমার না? অসহ্য যন্ত্রণা সত্ত্বেও টম শান্ত স্থির, যেন ভেতরের ঐশ্বরিক একটা শক্তিতে সে বলিয়ান। রক্ত আর অশ্রুধারার মধ্যেই দীপ্তস্বরে সে বলল, না স্যার, দেহটা আপনার কিন্তু মনটা আপনার নয়। এটাকে আপনি এখনো কিনতে পারেননি, কোনোদিন কিনতে পারবেনও না। এটার জন্য যিনি মূল্য দিতে পারেন তিনি বহুকাল আগেই কিনে রেখেছেন। আপনি আমাকে নিয়ে যা খুশি করুন না কেন, আমার মনটার কোনো ক্ষতি করতে পারবেন না। আচ্ছা, দেখি পারি কি না। সাম্বো কুইম্বো, এই কুকুরটাকে নিয়ে গিয়ে এমন মার দে যেন 1 মাসের মধ্যে আর নড়তে না পারে। ভয়ঙ্কর দৈত্যের মতো দেখতে দুজন নিগ্রো দুপাশ থেকে এসে টমকে ধরে টানতে টানতে নিয়ে গেল। অদ্ভুত একটা জিঘাংসায় ঘাতকের মুখগুলো তখন উল্লসিত হয়ে উঠেছে। ভয়ে দুহাতে মুখ ঢেকে লুসি আর্তনাদ করে উঠল। রাত তখন গভীর। ভেঙে পড়া পরিত্যক্ত গুদাম ঘরের এক কোণে টম রক্তাক্ত দেহে পড়ে রয়েছে আর মাঝে মাঝে যন্ত্রণায় গোঙাচ্ছে। ঘরটা পুরনো যন্ত্রপাতি, ভাঙা বাক্স, নষ্ট হয়ে যাওয়া তুলোর গাঁটরি আর নানা ধরনের টুকিটাকি জিনিসে একেবারে ঠাসা। ঘরটা যেমন স্যাঁতস্যাঁতে তেমনি ঠান্ডা। নড়াচড়ার ক্ষমতা নেই বলে আরও বেশি করে ছেঁকে ধরেছে মশার ঝাঁক। অসহ্য যন্ত্রণার চাইতেও যা মারাত্মক কষ্টদায়ক, তৃষ্ণায় ফেটে যাচ্ছে বুকের ছাতি। হে ঈশ্বর, আমায় শক্তি দাও। কাতরাতে কাতরাতেই টম বেদনার্ত স্বরে প্রার্থনা জানাল,
এমন সময় সে যেন কার পায়ের শব্দ শুনতে পেল। চোখে এসে পড়ল লণ্ঠনের আলোর ক্ষীণ একটা রেখা। কে? ভারী চোখের পাতা দুটোকে টম কোনো রকমে মেলার চেষ্টা করল। ঈশ্বরের দোহাই, আমাকে একটু জল দাও। একজন মহিলা লণ্ঠনটা নামিয়ে টবের মাথাটা একটু তুলে ধরে জলের পাত্রটা এগিয়ে দিল। পরম আগ্রহে টম পান করতে লাগল। পাত্রে আরও খানিকটা জল ঢেলে মহিলাটি আশ্চর্য মিষ্টি গলায় বলল, সবটুকু খেয়ে নাও। আমি জানি এখন এটাই তোমার সবচাইতে বেশি প্রয়োজন। আকণ্ঠ পান করার পর টম বলল, অসংখ্য ধন্যবাদ মিসিস। আমাকে মিসিস বলো না, আমি তোমারই মতো একজন হতভাগ্য কৃতদাসী। স্তব্ধ বিস্ময়ে মহিলাটির মুখের দিকে টম তাকাল। মনে হল দীর্ঘ পল্লব ঘেরা সুন্দর টানা টানা চোখ দুটো সে আগে যেন কোথাও দেখেছে। ছিপছিপে লম্বা চেহারা, বছর 40 বয়স, মুখখানা আশ্চর্য সুন্দর, সর্বাঙ্গে জড়িয়ে রয়েছে মমতাময়ী একটা স্ত্রী। গলার স্বরটাও ভারী মিষ্টি। আমার নাম কেসি। ভেবো না তোমার জন্যে এই প্রথম আমি জল নিয়ে এলাম। গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমাকে বহুবার এখানে আসতে হয়েছে। বৈঠকখানার জানলার ফাঁক দিয়ে আমি সবই দেখেছি। তোমার জন্য যতটা কষ্ট পেয়েছি আর কারোর জন্য এমন কষ্ট পাইনি। এখানে কাউকে তো আমার মানুষ বলেই মনে হয় না। কথা বলতে বলতেই কেসি নিপুণ হাতে তুলোর একটা গাঁটটি তুলে গদির মতো বিছিয়ে তার উপর একটা চট পেতে দিল। একা একা আমি তো তোমাকে তুলতে পারবো না, তুমি বরং এদিকে একটু গড়িয়ে এসো আঙ্কেল টম। শেষ শব্দটায় টম চাবুক খাওয়ার চাইতেও বেশি চমকে উঠল। অদ্ভুত একটা যন্ত্রণায় মুচড়ে উঠল বুকের ভেতরটা। মাস্টার জর্জ আর ইভা ছাড়া আর কেউ কোনোদিন তাকে এত নিবিড় এমন মিষ্টি করে ডাকেনি। যেন শুধু এই ছোট্ট শব্দটার জন্যেই সে এখনো বেঁচে আছে। টম কৃতজ্ঞতা জানাবার কোনো ভাষা খুঁজে পেল না। কেবল শুকনো ঠোঁট দুটো মৃদু নড়ে উঠল। সজল হয়ে উঠল তার গভীর চোখ দুটো। শয্যার সামনে উবু হয়ে বসে কেসি ভিজে রুমাল দিয়ে ক্ষতস্থানগুলোর ওপর আলতো করে বুলিয়ে দিতে লাগল। কৃতজ্ঞতা ভেজা চোখে টম তাকিয়ে তাকিয়ে দেখল কেসির মাথার উপর থেকে কাপড় খসে গেছে। ঘন পল্লব ঘেরা সুন্দর চোখ দুটো বেদনায় ম্লান। মুখের চারপাশে ছড়িয়ে পড়েছে একরাশ কোঁকড়ানো কালো চুল। হাতটা একটু তুলে টম কি যেন বলতে যেতেই কেসি বাধা দিতে লাগল। তোমাকে কিচ্ছু বলতে হবে না আঙ্কেল টম, আমি সব জানি। তোমার মতো সৎ সাহসী মানুষ আমি জীবনে খুব কমই দেখেছি, এবং তুমি যা করেছ সেটাই ঠিক। তবু আমি বলবো, তুমি ওর সঙ্গে পারবে না। ও একটা আস্ত শয়তান। তুমি বরং ওর কথা মতোই চলো। হ্যাঁ ঈশ্বর, তা কি করে সম্ভব? ঈশ্বরকে ডেকে কোনো লাভ নেই, উনি আমাদের কথা শুনতে পান না। শান্ত স্বরেই কেসি বলল, আমার ধারণা ঈশ্বর নেই, আর যদি উনি থাকেনও উনি আমাদের বিরুদ্ধে। স্বর্গমর্ত সবাই আমাদের বিরুদ্ধে, সবাই আমাদের ঠেলে দিচ্ছে নরকের দিকে। হ্যাঁ, একদিক থেকে কথাটা ঠিক। তবুও মিসেস, তুমি এখানকার কিছুই জানো না আঙ্কেল টম, কিন্তু আমি জানি। আজ 5 বছর ধরে আমি এই জায়গাটা দেখছি। আমার শরীর মন দুটোই বিসর্জন দিয়েছি ওই লোকটার পায়ের তলায়, অথচ ওই লোকটাকে আমি শয়তানের মতোই ঘৃণা করি। এই যে পরিত্যক্ত ঘরটায় রক্তাক্ত দেহে তুমি পড়ে পড়ে কাতরাচ্ছ, আশেপাশে 10 মাইলের মধ্যে এমন কোনো লোক নেই যে তোমাকে দেখতে আসবে। চাপকাতে চাপকাতেও যদি তোমাকে মেরেও ফেলে, কিংবা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলার জন্য ভয়ঙ্কর কুকুরগুলোকে লেলিয়ে দেয়, ঈশ্বর বা মানুষ কেউ তোমাকে বাঁচাতে আসবে না, কেউ না। আর লোকটা যে কি হিংস্র, শুনলে তোমার গায়ের লোম খাড়া হয়ে উঠবে। আমি যতটুকু জানি বা দেখেছি তার কিছুটাও যদি বলি, অনেকেই হয়তো ভয়ে ঠকঠক করে কাঁপবে। তা সত্ত্বেও 5টা বছর আমি ওর সঙ্গে বাস করে আসছি, আর দিন রাত প্রতিটা মুহূর্ত আমি দাঁতে দাঁত চেপে সহ্য করছি। তার উপর আবার বছর 15 বয়সের একটা মেয়েকে জুটিয়েছে। এমিলিন আমাকে নিজের মুখে বলেছে ও মানুষ হয়েছে একটা ভদ্র পরিবারে।
বাড়ির কর্ত্রী ওকে নিজের হাতে লেখাপড়া শিখিয়েছেন। লুকিয়ে লুকিয়ে সঙ্গে করে বাইবেলটাও নিয়ে এসেছে। কিন্তু আমি স্পষ্টই বুঝতে পারছি ওই বাইবেলখানা নিয়েই ওকে সোজা নরকের পথে এগিয়ে যেতে হবে। ঈশ্বর ওকে কোনো সাহায্য করবেন না। না মিসিস। বন্ধ চোখের পাতায় টম কেঁপে উঠল। আমি মনে প্রাণে বিশ্বাস করি ও চাইলে ঈশ্বর নিশ্চয়ই ওকে সাহায্য করবেন। একদিন আমার সব ছিল, বউ, ছেলে মেয়ে, ঘর বাড়ি, দয়ালু মনিব। আর কয়েকটা দিন উনি যদি বেঁচে থাকতেন আমি মুক্তিও পেতাম। কিন্তু আজ সেসব চিরকালের মতো হারিয়ে গেছে। তবু ঈশ্বরের প্রতি আমার এই শেষ বিশ্বাসটুকু কিছুতেই হারাতে পারব না। কিছুটা অবাক হয়েই কেসি টমের মুখের দিকে অপলক চোখে তাকিয়ে রইল। আমি জানি মিসেস, সব কিছুতেই তুমি আমার অনেক ঊর্ধ্বে। তবু হতভাগ্য এই মানুষটার কাছ থেকে একটা কথা শুনে রাখো। একটু আগেই তুমি বলছিলে ঈশ্বর আমাদের বিরুদ্ধে, উনি আমাদের কথা শুনতে পান না। যেহেতু আমরা গরিব তাই আমাদের দিকে কেউ ফিরেও তাকায় না। কিন্তু ঈশ্বরের আপন সন্তানের ক্ষেত্রেই বা কি ঘটেছিল একবার ভেবে দেখো। উনি কি আমাদেরই মতন কনকনে ঠান্ডার মধ্যে নির্জন আস্তাবলে জন্মাননি? ওকে কি একটাই মাত্র ভেড়ার চামড়া পরে ঘুরে বেড়াতে হয়নি? উনি কি সারাটা জীবন গরিব ছিলেন না? ঈশ্বর আমাদের ভুলতে পারেন না। আমরা যদি ওকে স্মরণ করি সারা জীবনে তিনি আমাদের পাশে থাকবেন। আমরা যদি সাহায্য চাই উনি নিশ্চয়ই সাহায্য করবেন। কিন্তু আমরা যদি ওকে অস্বীকার করি উনি আমাদের এড়িয়ে চলবেন। কিন্তু উনি কেন আমাদের এমন একটা জায়গায় এনে ফেললেন যেখানে আমরা পাপ করতে বাধ্য হই? অভিযোগের সুরেই কেসি বলল। একটু বিরতির পর শান্তস্বরে টম বলল, আমার মনে হয় বাধ্য আমরা নাও হতে পারি। কিন্তু তুমি ওদের জানো না আঙ্কেল টম, ওরা হয়তো আবার কালই আসবে। তখন তোমার কপালে কি ঘটবে ভাবতে আমি এখনই শিউরে উঠছি। ঈশ্বর আমাকে সাহায্য করবেন। যেভাবেই হোক ওরা তোমাকে বাধ্য করাবেই। না না, তা কখনই হতে পারে না। হে ঈশ্বর, তুমি আমায় শক্তি দাও, যা অন্যায় তা যেন আমাকে কখনো করতে না হয়। এর আগেও বহুবার আমি অনেককে ওরকম কাতর প্রার্থনা জানাতে শুনেছি আঙ্কেল টম, কিন্তু কোনো ফল হয়নি। এক এক করে সবাইকে ওই শয়তানটার পায়ের তলায় লুটিয়ে পড়তে হয়েছে। এমিলিন প্রতিরোধের চেষ্টা করছে, তুমিও করছো, কিন্তু লাভ কি? বাধ্য না করানো পর্যন্ত ছাড়বে না। না পারলে খুন করতেও এতটুকু দ্বিধা করবে না। বেশ, তাহলে মরব, তারপর তো ওরা আর কিছু করতে পারবে না। আঙ্কেল টম, একদিন আমি তোমার মতোই ভাবতাম, তোমার মতোই ঈশ্বরে বিশ্বাস করতাম। টমের মাথায় হাত বোলাতে বোলাতে কেসি বলে চলল, জীবনে আমি বহুবার মরতে চেয়েছিলাম, কিন্তু আত্মহত্যা করার মতো সাহস আমার ছিল না। আমাকে দেখে তুমি নিশ্চয়ই বুঝতে পারছ, ছোটবেলা থেকে আমি শুধু সচ্ছলতা নয়, রীতিমতো প্রাচুর্যের মধ্যে মানুষ হয়েছি। খুব বড় একটা বাড়িতে থাকতাম, পুতুলের মতো সুন্দর সুন্দর সব পোশাক পরতাম। যারাই বেড়াতে আসতো সবাই আমার রূপ গুণের প্রশংসা করত। বাড়ির সামনে বড় একটা বাগান ছিল, কমলা গাছের ছায়ায় আমি ভাই বোনদের সঙ্গে লুকোচুরি খেলতাম সেখানে। একটু বড় হবার পর আমাকে কনভেন্টে ভর্তি করে দেয়া হলো। সেখানে আমি ফরাসি ভাষা, গান, সেলাই, নানা রকম হাতের কাজ শিখতাম। লেখাপড়ায় ছিলাম আমি সবার উপরে। আমার যখন 14 বছর বয়স, বাবা হঠাৎ মারা গেলেন। ঘণ্টা কয়েক আগেও আমরা কিচ্ছু বুঝতে পারিনি। সেবার নিউ অর্লিয়েন্সে কলেরায় উনিই প্রথম মারা যান। আমার মা ছিলেন কৃতদাসী। বাবা আমাকে সবসময় মুক্তি দেবার কথা বলতেন, কিন্তু ব্যাপারটা হঠাৎ এমন ঘটে যাবে আমরা কেউ কল্পনাও করতে পারিনি। অন্ত্যেষ্টিক্রিয়া মিটে যাবার পরের দিনই আমার বাবার বিয়ে করা স্ত্রী তার ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে গেলেন। বিপুল পরিমাণ দেনা শোধ করার জন্যে চাকর বাকরদের সঙ্গে সমস্ত সম্পত্তি বিক্রি করে দিতে হলো। জানি না কেন ওরা শুধু আমাকেই বিক্রি করল না। আদালত থেকে সম্পত্তিটা দেখাশোনা করার জন্য একজন তরুণ উকিল প্রায়ই আমাদের বাড়িতে আসতেন। আমার সঙ্গে হেসে মিষ্টি করে কথা বলতেন।
ওকে আমার মনে হতো এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ। সেই সন্ধ্যেটার কথা কখনো ভুলব না, যেদিন আমরা দুজনে গল্প করতে করতে বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম। বাবার মৃত্যুর পর থেকে সমস্ত ব্যাপারটাই এমন দ্রুত ঘটে গিয়েছিল যে সব কিছুতেই আমার যেন কেমন অবাক লাগত, নিজেকে ভীষণ নিঃসঙ্গ মনে হতো। উনি আমাকে সান্ত্বনা দিতে দিতে সেদিন বললেন আমাকে নাকি বহুবার কনভেন্টে আসা যাওয়ার পথে উনি দেখেছেন এবং আমাকে ওনার খুব ভালো লাগে। আমার বন্ধু ও অভিভাবক হতে পারলে উনি খুব খুশি হতেন। অথচ উনি যে আগেই $2000 দিয়ে আমাকে কিনে নিয়েছেন সে কথা কখনো বলেননি। ওনার নাম ছিল হেনরি। আমি স্বেচ্ছায় হেনরির কাছে চলে গেলাম। আমি ওকে সত্যিই ভালোবাসতাম। হেনরি এমন সুন্দর আর উদারমনা যে ভালো না বেশে আমার কোনো উপায় ছিল না। গাড়ি, বাড়ি, ঘোড়া, চাকর বাকর, আসবাবপত্র, পোশাক, অর্থ দিয়ে যা কিছু কেনা যায় ও সব আমাকে দিয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে কি, শুধু ভালোবাসা ছাড়া ওর কাছ থেকে আমি কোনো কিছুই কোনো দিন চাইনি। ওকে আমি ঈশ্বরের চাইতে, আমার নিজের সত্তার চাইতেও বেশি ভালোবাসতাম। সম্ভবত আজও বাসি। আমি শুধু ওর কাছে একটা জিনিসই চাইতাম, হেনরি আমাকে বিয়ে করুক। আমার সম্পর্কে ও সবসময়ই যেসব কথা বলতো তা যদি সত্যি হয়, আমার ধারণা ছিল ও খুশি হয়েই আমাকে বিয়ে করবে। কিন্তু সে সম্পর্কে কখনো কিছু বললেই ও বলতো সেটা সম্ভব নয়। আমরা যদি পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকি, ঈশ্বরের চোখে সেটাই বিয়ে। হেনরি যা বলতো আমি তাই বিশ্বাস করতাম। দিন রাত প্রতিটা মুহূর্ত আমি ওকে ছায়ার মতো অনুসরণ করতাম। অসুস্থ হয়ে পড়লে রাত জেগে সেবা করতাম। 7 বছর বিশ্বস্ততার কোথাও কোনো ত্রুটি ছিল না। আমাদের ফুটফুটে 2টি সন্তান হয়েছিল। প্রথমটা ছেলে। চোখ, মুখ, কপাল, চুল সবই ছিল হেনরির মতো। যেমন সুন্দর দেখতে তেমনি মিষ্টি স্বভাব। পরেরটা মেয়ে। ও ছিল দেখতে ঠিক আমার মতো। ছেলের চাইতে হেনরি মেয়েটাকেই বেশি ভালোবাসত। আদর করে কখনো ডাকত এলিজা, কখনো বা এলিস বলে। অসহ্য যন্ত্রণার মধ্যেও টম মনে মনে চমকে না উঠে পারল না। এতক্ষণ হাতড়ে বেড়ানো মুখটাকে মনে হলো এবার সে যেন চিনতে পেরেছে। তবু মুখে কিছু না বলে নির্নিমেষ চোখে কেসির দিকে তাকিয়ে রইল। ছেলে মেয়ে দুটো আর আমাকে নিয়ে হেনরির গর্বের অন্ত ছিল না। ও বলতো আমি নাকি লুইজিয়ানার সবচাইতে রূপসী মহিলা। খোলা গাড়িতে চড়ে আমরা যখন শহরের মধ্যে দিয়ে ঘুরে বেড়াতাম, সবাই অবাক হয়ে আমাদের দিকে তাকাত। একজন মানুষের পক্ষে যতটা সুখী হওয়া সম্ভব আমি ছিলাম ততটাই সুখী, কিন্তু সেই সুখ আমার কপালে বেশি দিন সইল না। কোত্থেকে মূর্তিমান দুর্ভাগ্যের মতো এসে হাজির হলো হেনরির চাচাতো ভাই। ওর কাছেই শুনলাম দেনা মেটানোর জন্য হেনরি আমাদের 3 জনকেই বিক্রি করে দিয়েছে। প্রথমটায় আমি আদৌ বিশ্বাস করিনি, কিন্তু হেনরির নিজে হাতে সই করা কাগজটা দেখার পর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তাতে কোনো লাভ হলো না। লোকটা আমাদের নিয়ে যাবার জন্য অপেক্ষা করছিল। তখনই বুঝতে পারলাম সমস্ত ব্যাপারটাই পূর্ব পরিকল্পিত। কিছুদিন আগে শ্বেতাঙ্গ একটি মেয়ের সঙ্গে হেনরির আলাপ হয়েছিল। তাকে বিয়ে করার জন্যেই ও আমাদের বিক্রি করে দিল। সেই ঘটনার পর থেকে আমি কোনো দিনের জন্যে এক ফোঁটাও চোখের জল ফেলিনি। লোকটাকে দেখলেই আমার গা ঘিন ঘিন করত। তবু ওর ইচ্ছের বিরুদ্ধে আমি কিছুই করতে পারতাম না। আমাকে সবসময় ভয় দেখাতো ওর কথা না শুনলে আমার ছেলে মেয়ে দুটোকে অনেক দূরে কোথাও বিক্রি করে দেবে। হাত পা বাঁধা একা পশুর মতো আমাকে সারাক্ষণ হুকুম করত। সবসময় ছেলে মেয়েদের ত্রুটি খুঁজে বার করার চেষ্টা করত। আমি ওদের আগলে রাখার চেষ্টা করতাম, কিন্তু শেষ রক্ষা করতে পারলাম না। আমার অজান্তেই লোকটা ছেলে মেয়ে দুটোকে বিক্রি করে দিল। যখন জানতে পারলাম, আহত বাঘিনীর মতো আমি ঝাঁপিয়ে পড়লাম। চাবুক মেরেও লোকটা আমাকে শায়েস্তা করতে পারল না। যখন দেখল আমাকে কোনো মতেই বাগে আনা সম্ভব নয়, তখন স্টুয়ার্ট নামে এক ভদ্রলোকের কাছে আমাকে বিক্রি করে দিল।
কেন জানি না ক্যাপ্টেন স্টুয়ার্ট আমাকে কিছুটা সহানুভূতির চোখেই দেখতেন। এমনকি খুঁজে পেলে আমার ছেলে মেয়ে দুটোকে কিনে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। হেনরির ভাই যেখানে আমার ছেলেটাকে বিক্রি করেছিল, সেই হোটেলের খবর নিয়ে জানা গেল পার্ল নদীর ওপারে একজন কৃষকের কাছে ওকে বিক্রি করে দেওয়া হয়েছে। সেই আমি ওদের শেষ খবর পেয়েছিলাম। এলিজার খবর ক্যাপ্টেন স্টুয়ার্ট পেয়েছিলেন কেন্টাকির একটা ভদ্র পরিবারে ওকে বিক্রি করা হয়েছিল, কিন্তু বাড়ির কর্ত্রী অজস্র অর্থের বিনিময়েও এলিজাকে বিক্রি করতে রাজি হননি। তারপর থেকে আমি এলিজারও আর কোনো খবর পাইনি। তুমি জানো না আঙ্কেল টম, কল্পনাও করতে পারবে না, ক্যাপ্টেন স্টুয়ার্ট কেনার আগে আমার আরেকটা সন্তান হয়েছিল। জন্মের কয়েকদিন পরই আমি নিজের হাতে তাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছি। আমি চাইনি আর কোনো সন্তান হারানোর ব্যথা সহ্য করতে। যন্ত্রণা ছাড়া আমি তাকে আর কি দিতে পারতাম তুমি বলো? ক্যাপ্টেন স্টুয়ার্ট সত্যি আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন। ওর রুচিও ছিল সম্পূর্ণ ভিন্ন। এই যে বাড়ি, আবাদ, সব কিছুই উনি নিজের হাতে গড়ে তুলেছিলেন। সবকিছুই তখন ছিল ছবির মতো সুন্দর সাজানো। হঠাৎ এখানেও একবার মড়ক দেখা দিল। যারা বাঁচতে চেয়েছিল সবাই মরল, আর যার আদৌ বাঁচার কোনো প্রয়োজন ছিল না, সেই আমি বেঁচে রইলাম। তারপর এই শয়তানটা ক্যাপ্টেন স্টুয়ার্টের যেখানে যা কিছু ছিল সব জলের দামে কিনে নিল। সেই থেকে আমি আজও ওর হাতের পুতুল হয়ে রয়েছি। কখনো টমকে উদ্দেশ্য করে, কখনো বা স্বগতোক্তির ভঙ্গিতে কেসি এমন তীব্র ক্ষোভ, বেদনা আর গভীর আন্তরিকতার সঙ্গে ওর জীবন কাহিনী বলে গেল যে টম নিজেই নিজেকে অপরাধী না ভেবে পারল না। ছড়িয়ে পড়া ঘন কালো চুলের মাঝে কেসির সুন্দর করুণ মুখখানার দিকে তাকিয়ে টম নতুন এক ধরনের যন্ত্রণা অনুভব করল। কেননা কেসির কোমল হাতের স্পর্শে নির্মম আঘাতের যন্ত্রণা সে তখন প্রায় ভুলেই গিয়েছিল। তার পরিবর্তে বুকের ভেতর উদ্বেল হয়ে উঠেছিল সন্তানহারা মায়ের এক করুণ হাহাকার। বেদনা কাতর শুকনো চোখের কোল বেয়ে তখন গড়িয়ে এসেছিল 2 ফোঁটা অশ্রু। এলিজার মা কেসিকে টম কি বলে সান্ত্বনা দেবে সে নিজেই বুঝতে পারছিল না। এরপরও কি তুমি বলবে আঙ্কেল টম, ঈশ্বর আছেন? হ্যাঁ কেসি, আমি বিশ্বাস করি উনি আছেন। বেশ, যদি ধরেই নি উনি আছেন, তাহলে তুমি কি আমাকে বিশ্বাস করতে বলবে উপর থেকে সবকিছু দেখে উনি এত অন্যায় অবিচার মুখ বুজে সহ্য করছেন? ওদেরকে একটু শাস্তি দিচ্ছেন না? শেষ বিচারের দিন উনি প্রতিটা অপরাধীকেই শাস্তি দেবেন কেসি। আমি বিশ্বাস করি না। ওরা এমনই নিষ্ঠুর যে আমাদের দিকে ফিরেও তাকায় না, আমাদের দুঃখ কষ্ট ছেলেমেয়েদের যন্ত্রণার কথা ভুলেও ভাবে না, যেন এসব কোনো ব্যাপারই নয়, অতি তুচ্ছ, যেন আমাদের উপর অত্যাচার করাটা ওদের জন্মগত অধিকার। শয্যার পাশ থেকে উঠে জিনিসপত্র গোছগাছ করতে করতে কেসি বলল, তুমি জানো না আঙ্কেল টম, ছোটবেলায় আমি ধর্মে বিশ্বাস করতাম, ঈশ্বরকে ভালোবাসতাম, প্রতিদিন প্রার্থনা করতাম। কিন্তু দিনরাত নির্যাতন করে করে ওই শয়তানগুলোই আমার হৃদয়কে একেবারে পাষাণ করে দিয়েছে। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো আঙ্কেল টম? লণ্ঠনের স্বল্প আলোতেও টম কেসির চোখ দুটোকে জ্বলে উঠতে দেখল। মনে হয় রাতের অন্ধকারে 2 হাতে গলা টিপে আমি লেগ্রিটাকে খুন করে ফেলি। ওরা যদি আমাকে জীবন্ত পুড়িয়েও মারে আমি তাতে ভয় পাই না। আর সত্যি যদি কখনো শেষ বিচারের দিন আসে, ঈশ্বর আমাকে শাস্তি দিতে চান, আমি একা কাঠগড়ায় দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে শাস্তি দেব, যারা আমার শরীর মন, আমার ছেলেমেয়েদের ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। টমের বুকের মধ্যে কেমন যেন একটা অসহ্য যন্ত্রণা হচ্ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। তবু কাতর চোখে তাকিয়ে সে কোনো রকমে বলল, ঈশ্বর তোমাকে কখনো শাস্তি দেবেন না, দিতে পারেন না। শুধু তুমি যদি ওর কাছে একটিবার ক্ষমা চাও,
উনি একেবারে বুকের মধ্যে তোমাকে টেনে নেবেন। বলতে গিয়ে হাঁপাচ্ছে দেখে কেসি তাড়াতাড়ি শয্যার পাশে হাঁটু মুড়ে বসে টমের কপালে হাত বোলাতে বোলাতে মিষ্টি গলায় বলল, তুমি আর একটা কথাও বলবে না। তোমার এত কষ্ট হবে আমি ঠিক বুঝতে পারিনি আঙ্কেল টম। তোমার জন্য আমি তো কিছুই করতে পারলাম না, এই জলটুকু সব খেয়ে ফেলো। টম নিঃশব্দে হাঁ করল। সেই মুহূর্তে শান্ত স্থির মমতা স্নিগ্ধ মুখটার দিকে তাকিয়ে টম কেসিকে চিনতে পারল না। মনে হলো ইভাই যেন তার পাশে, সে তার দিকে তাকিয়ে রয়েছে। হাত দিয়ে শয্যাটা ঠিক করে ছোটখাটো দু একটা জিনিস গুছিয়ে কেসি লণ্ঠনটা তুলে নিল। ঘর ছেড়ে বেরিয়ে যাবার আগে বলল, আসছি আঙ্কেল টম, এখন তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। লেগ্রির বৈঠকখানাটা বেশ বড়, একসময় খুব সুন্দর সাজানো ছিল, কিন্তু এখন ওটার জীর্ণ দশা স্পষ্টই চোখে পড়ে। মাঝে মাঝে পলেস্তারা খসে গেছে, বিবর্ণ হয়ে গেছে দেওয়ালি সাঁটা কাগজের রং। এখানে ওখানে ছড়ানো রয়েছে জিন, ঘোড়ায় চড়ার উঁচু বুট, চাবুক, ওভারকোট ইত্যাদি। ছেঁড়া কাপড় আর হাবিজাবি জিনিসের মধ্যে কুকুরগুলো তাদের শোবার জায়গা করে নিয়েছে। ঘরটা অসম্ভব স্যাঁতস্যাঁতে বলে দিনের বেলাতেও কাঠকয়লার উনুন জ্বালানো হয়। সাইমন লেগ্রি পুরনো একটা কাঠের চেয়ারে বসে অন্য একটা কুর্সিতে বুটসহ পা তুলে দিয়ে চুরুট টানছে আর চোখ বুজে কি যেন ভাবছে। কেসি তার পাশে মুখ ভার করে দাঁড়িয়ে রয়েছে। একদিকে লেগ্রি যেমন কেসির উপর অমানসিক অত্যাচার করত, অন্যদিকে তেমনি আবার মনে মনে অসম্ভব ভয় করত। এই বাড়িতে একমাত্র কেসি পারত বন্য গোয়ার মানুষটাকে বশ করতে। তা সত্ত্বেও কেসি পারতপক্ষে লেগ্রির কাছে কখনো কিছু চাইত না। টমের জন্য বাধ্য হয়েই আজ ওকে আসতে হয়েছে। লেগ্রি বলল, না কেসি, তোমার আচরণ দিন দিন শোভনতার সীমা অতিক্রম করে যাচ্ছে। আর তোমারটা খুব শোভন, তাই না? তুমি টম বলে ওই লোকটার সঙ্গে কীরকম ব্যবহার করলে একবার ভেবে দেখেছ? ওই লোকটা কি তোমার সবচাইতে ভালো কর্মী ছিল না? বিশেষ করে এখন এই তোলার সময় $1200 দিয়ে ওকে কিনে তোমার লাভটা কি হলো? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, কিন্তু কেউ যখন নিজের গোঁ বজায় রাখার চেষ্টা করে তখন তার সেই গোঁটা ভেঙে দেওয়া দরকার। কেসি বাঁকা চোখে লেগ্রির মুখের দিকে তাকালো। তুমি কি সত্যি ওর গোঁ ভাঙতে পারবে বলে মনে হয়? পারবো না, লেগ্রি চোখ পাকিয়ে বলল। কেন পারবো না শুনি? তাহলে বলবো ওই প্রথম নিগ্রো যে আমাকে চেনে না, ওর প্রতিটা হাড় আমি গুড়িয়ে ছাড়ব। দেখি কালো কুকুরটা শায়েস্তা হয় কিনা। তাতে কিন্তু ক্ষতিটা শুধু তোমারই হবে সাইমন। হোক, তবু আমি দেখতে চাই ও নত হয় কিনা। এমন সময় সাম্বো ভেতরে ঢুকে লেগ্রিকে অভিবাদন করল। তারপর এগিয়ে এসে কাগজে মোড়া কি যেন একটা সন্তর্পণে বাড়িয়ে দিল তার দিকে। কিরে, এতে কি আছে? একটা কবচ স্যার। কি বললি? কবচ? নিশ্চয়ই কোনো ডাইনির কাছ থেকে নেওয়া, যাতে চাবুক মারলেও গায়ে না লাগে। এটা ওই নিগারটার গলায় কালো সুতা দিয়ে বাঁধা ছিল। অধিকাংশ নিষ্ঠুর মানুষের মতো সাইমন লেগ্রির মনও ছিল নানা কুসংস্কারে ভরা। কাগজের মোড়কটা খুলতেই তার চোখে পড়ল চকচক একটা রূপোর ডলার আর উজ্জ্বল একগাছা সোনালি চুল। লেগ্রির চুলের গোছাটা তোলার চেষ্টা করতেই সেটা সজীব একটা পদার্থের মতো আঙুলে জড়িয়ে গেল। ডলারটা ছিটকে পড়ল মাটিতে। এটা কোথায় পেয়েছিস? নিয়ে যা শিগগির, পুড়িয়ে ফেল। আতঙ্কে মাটিতে পা ঠুকে পাগলের মতো চিৎকার করতে করতে লেগ্রি আঙুল থেকে চুলটাকে ছাড়াবার চেষ্টা করল। তারপর কোনো রকমে ওটাকে ছিঁড়ে আগুনের মধ্যে ফেলে দিল। কেন এটা তুই নিয়ে এসেছিস আমার কাছে? সাম্বু তখন বিস্ময়ে একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল। কথা বলবে কি, হাঁ করে তাকিয়ে রইল মনিবের মুখের দিকে। লেগ্রি ঘুষি পাকিয়ে তেড়ে গেল তার দিকে। সাম্বু সভয়ে দুপা পিছিয়ে গেল। খবরদার বলছি, আর কখনো এসব জিনিস নিয়ে আসবি না আমার কাছে। বেরিয়ে যে এখান থেকে। মাটি থেকে ডলারটা কুড়িয়ে নিয়ে সে জানলার দিকে ছুঁড়ে দিল। ডলারটা শাঁসি ভেঙে গিয়ে পড়ল বাইরের অন্ধকারে। সাম্বু পালিয়ে আসতে পেরে যেন বাঁচল।
লেগ্রি আবার তার চেয়ারে ফিরে এলো। চুপচাপ বসে এমনভাবে সে আঙুলটার দিকে তাকিয়ে রইল যেন ওটা ঝলসে গেছে। কিন্তু ইভার সোনালি একগাছা চুল দেখে লেগ্রি এত বিচলিত হয়ে উঠল কেন? এর জবাব পেতে গেলে আমাদের ফিরে যেতে হবে তার অতীত জীবনে। ছেলেবেলা থেকেই সাইমন লেগ্রি ছিল লম্পট আর উচ্ছৃঙ্খল প্রকৃতির। একমাত্র ছেলের চরিত্র শোধরানোর জন্য তার মা বহু চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো ফল হয়নি। স্বভাবে আর চরিত্রে লেগ্রি ছিল ঠিক তার বাবার মতো, যেমন উগ্র তেমনি গোঁয়ার। মাতাল অবস্থায় রেগে গেলে তার কখনো জ্ঞান থাকত না। কখনো বাড়িতে থাকত, কখনো থাকত না, কখনো আবার বেশ কিছুদিনের জন্য কোনো পাত্তা নেই। সমুদ্রের ওপর লেগ্রির টান ছিল বরাবরের। তার মা ঈশ্বরের কাছে কাতর প্রার্থনা করতেন ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্যে। একবার তিনি ফিরিয়ে এনেও ছিলেন। দীর্ঘ কয়েক বছর অনুপস্থিতির পর একবার লেগ্রি যখন ফিরে এলো, তখন সে সম্পূর্ণ মাতাল। মা তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অনেক অনুরোধ করলেন, হাত ধরে মিনতি জানালেন, কিন্তু কোনো ফল হল না। বরং সে আরও উগ্র হয়ে উঠল। মা তখন তার কাছে নতজানু হয়ে জাহাজে ফিরে না যাবার জন্য কাকতি মিনতি করলেন। এতে লেগ্রি অসম্ভব ক্রুদ্ধ হয়ে মাকে দুপায়ে মারিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এর কিছুকাল পরে লেগ্রি যখন তার মাতাল নাবিক বন্ধুদের সঙ্গে আনন্দে একেবারে মত্ত হয়ে রয়েছে, তখন সে হঠাৎ একটা চিঠি পেল। চিঠি খুলতেই দীর্ঘ একগাছা সোনালি চুল তার আঙুলে জড়িয়ে গেল। চিঠিতে লেখা ছিল মার মৃত্যু হয়েছে এবং মৃত্যুর সময় তিনি ছেলেকে ক্ষমা করে গেছেন। আজ আবার ঠিক সেই রকম একগোছা চুল আঙুলে জড়িয়ে যেতেই তার মার কথা মনে পড়ে গেল। তিনি যদি তাকে ক্ষমা করেই গিয়ে থাকেন, তাহলে এতদিন পরে চুলটা আবার এলো কোত্থেকে? স্বভাবতই তার কুসংস্কারাচ্ছন্ন মন অজানা একটা আতঙ্কে বিহ্বল হয়ে পড়েছিল। আঙুলটার দিকে তাকিয়ে লেগ্রি গুম হয়ে চুপচাপ বসে রইল আর অতীত দিনগুলোর কথা ভাবতে লাগল। ঘরের এক কোণে এমিলিন ভয়ে জড়সড় হয়ে বসেছিল। দরজা খোলার শব্দেই সে চমকে উঠল। পরক্ষণেই কেসিকে দেখে দৌড়ে এসে ওকে আঁকড়ে ধরল। তুমি এসে গেছ, খুব ভালো হয়েছে। সারাক্ষণ একা একা ভীষণ ভয় করছিল। ছাদের উপর থেকে কিরকম একটা বিশ্রী আওয়াজ আসছিল। কথাটা গায়ে না মেখে কেসি হালকাভাবেই জবাব দিল, ও কিছু নয়, ওরকম আওয়াজ আমি প্রায়ই শুনতে পাই। আচ্ছা কেসি, এখান থেকে অন্য কোথাও পালানো যায় না? কবর ছাড়া আমাদের আর পালানোর জায়গা নেই। তুমি কখনো চেষ্টা করে দেখেছ? অনেককেই চেষ্টা করতে দেখেছি, কোনো ফল হয়নি। আমার তো মনে হয় এখানে বাস করার চাইতে জলা অনেক ভালো। জলায় কেউ বাস করতে পারে না। কুকুরগুলো তোমাকে ঠিক খুঁজে বার করবে, তারপর ও তোমাকে। উদ্গ্রীব হয়ে এমিলিন কেসির মুখের দিকে তাকালো। ও আমার কি করবে কেসি? কি করবে না বরং সেটাই জিজ্ঞেস করো। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের জলদস্যুদের চাইতেও ও ভয়ঙ্কর। আমি যা দেখেছি তার কিছুও যদি তোমাকে বলি, রাতের পর রাত তুমি ঘুমোতে পারবে না। আমি এখানে সে অমানসিক চিৎকার আর বুক ফাটা আর্তনাদ শুনেছি। তুমি সেটা শুনলে পাগল হয়ে যেতে। জমিতে যাবার পথে আগুনে পুড়ে ঝলসে যাওয়া কয়েকটা গাছ এখনো তার সাক্ষী হয়ে রয়েছে। চোখ বুজে দৃশ্যটা ভাবতেই এমিলিন শিউরে উঠল। কি ভয়ঙ্কর! তাহলে এখন আমি কি করব কেসি? খুব সহজ, আমি যা করেছি। তুমি জানো না কেসি, ও খুব খারাপ। আমার চাইতে ভালো ওকে আর কেউ জানে না এমিলিন। আমার মা বলতেন। চুপ! কেসি ধমকে উঠল। আমি কোনো মার কথা শুনতে চাই না। কোনো মা এখানে তার মেয়েকে বাঁচাতে আসবে না। কেসি, আমার উপর তুমি রাগ করো না। আমি তোমার উপর রাগ করিনি এমিলিন, রাগ হচ্ছে আমার নিজের উপর। হায় ঈশ্বর, এখন মনে হচ্ছে আমি না জন্মালেই বোধহয় ভালো হতো। শুধু তুমি নয় এমিলিন,
আমাদের সবারই না জন্মালেই ভালো হতো। আচ্ছা কেসি, আত্মহত্যা করাটা কি পাপ? দুহাতে কান চেপে কেসি আর্তস্বরে বলে উঠল, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমার মনে হয় যেভাবে আমরা বেঁচে আছি এর চাইতে বেশি পাপ আর কিছুতেই হতে পারে না। দুহাতে মুখ ঢেকে এমিলিন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। তখনও ভালো করে ভোর হয়নি। আকাশে জ্বলজ্বল করছে শুকতারা। জানলা দিয়ে টম নিষ্পলক চোখে সেদিকে তাকিয়েছিল। এমন সময় বাইরে ভারী বুটের আওয়াজ শোনা গেল। একটু পরেই ঘরে ঢুকে লেগ্রি ঘৃণা ভরে টমকে লাথি মেরে বলল, কিরে, এখন কেমন লাগছে? তোকে বলেছিলাম না দু একটা শিক্ষা দেব? স্বাদ মিটেছে তো, নাকি আবার বড় বড় জ্ঞান দিতে আসবি? টম কোনো জবাব দিল না। লেগ্রি আবার তাকে লাথি কষিয়ে বলল, উঠে দাঁড়া। যন্ত্রণায় বিবশ ক্ষতবিক্ষত দেহ নিয়ে টমের পক্ষে উঠে দাঁড়ানো আদৌ সম্ভব ছিল না। তবু সে চেষ্টা করল। তার কষ্ট দেখে লেগ্রি বর্বরের মতো হেসে উঠল। খিরে, উঠতে পারছিস না কেন? রাতের ঠান্ডায় জমে গেছিস বলে মনে হচ্ছে। টম ততক্ষণে শক্তি সঞ্চয় করে উঠে মনিবের সামনে একেবারে সোজা হয়ে দাঁড়াল। এখন আর তার পা কাঁপছে না। বাহ, এই তো উঠে দাঁড়িয়েছিস। টমের সর্বাঙ্গে একবার দৃষ্টি বুলিয়ে নিয়ে লেগ্রি খুশির সুরে বলল, আশা করি তোর উপযুক্ত শাস্তি এখনো হয়নি। ঠিক আছে, এবার আমার পায়ের কাছে হাঁটু মুড়ে বসে গতকালের অন্যায়ের জন্য ক্ষমা চা। টম একটুও নড়ল না। লেগ্রি চাবুক কষিয়ে বলল, বস। স্যার, ক্ষমা আমি চাইতে পারবো না। যা ন্যায় বলে মনে হয়েছে আমি তাই করেছি। সুযোগ এলে ভবিষ্যতেও তাই করব। যাই ঘটুক না কেন, কোনো অন্যায় কাজ আমি কখনো করতে পারবো না। এর ফল কি দাঁড়াবে তুই কল্পনাও করতে পারছিস না। তুই কি ভাবছিস এই শাস্তি যথেষ্ট? আমি তো তোকে বলছি এসব কিছুই নয়। ধর আমি তোকে একটা গাছের সঙ্গে বেঁধে তার চারপাশে যদি আগুন ধরিয়ে দিই, সেটা নিশ্চয়ই তোর ভালো লাগবে না? টম কোনো জবাব দিল না। কিরে, একেবারে চুপ মেরে গেলি? আমি জানি স্যার, আপনি এর চাইতেও ভয়ঙ্কর অনেক কিছু করতে পারেন, কিন্তু আপনি শুধু আমার দেহটাকেই খুন করতে পারবেন, এর বেশি কিছু নয়। তারপর আমি মিশে যাব সেই অনন্তের সঙ্গে। অনন্ত শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কৃষ্ণাঙ্গ মানুষের বুকের ভেতরটা যেন আলোড়িত হয়ে উঠল, আর পাপী মানুষের বুকটাকে এমনভাবে কাঁপিয়ে দিল যেন কাকড়া বিছে ওকে হুল ফুটিয়েছে। দাঁতে দাঁত চেপে লেগ্রি কোনো রকমের রাগ সামনে রাখল, আর টম দাসত্ব থেকে মুক্তি পাওয়া নির্ভীক মানুষের মতো অত্যন্ত সহজভাবেই বলে চলল, আপনি আমাকে কিনেছেন স্যার, আমি চিরটাকাল আপনার বিশ্বস্তই থাকতে চাই। হাতের কাজ আমাকে যা দেবেন সবই করব, সারাক্ষণ সমস্ত শক্তি দিয়েই করব। কিন্তু আমার হৃদয়, আমার এই সত্তা এই পৃথিবীর কোনো মানুষের কাছে দিতে পারব না। ওটা আমি তুলে রেখেছি ঈশ্বরের জন্যে। উনি যখনই চাইবেন আমি যেন উৎসর্গ করতে পারি। মরি বাঁচি তাতে আমার কিছুই এসে যায় না। আপনি আমাকে চাবুক মারতে পারেন, খেতে না দিতে পারেন, জীবন্ত পুড়িয়েও মারতে পারেন, কিন্তু আমি কোনো কিছুতেই ভয় পাই না। আপনি আমাকে যত তাড়াতাড়ি মারতে পারবেন আমি তত তাড়াতাড়ি সেখানে পৌঁছতে পারব, যেখানে আমি পৌঁছতে চাই। প্রচণ্ড রাগে কাঁপতে কাঁপতে লেগ্রি বলল, আমি তোকে বশ মানাবই। আপনি কোনোদিনই তা পারবেন না। ঈশ্বর আমাকে সাহায্য করবেন। তোর সাহায্য পাও আমি বার করছি। হাঁটু মোড়ে বস। এক ঘুষিতে লেগ্রি টমকে মাটিতে ফেলে দিল। ঠিক সেই সময় লেগ্রি কাঁধে কোমল একটা স্পর্শ পেল। চমকে ঘুরে তাকিয়ে দেখল কেসি। ফরাসিতে কেসি বলল, তুমি কি পাগল হয়ে গেলে? মাঠে এখন তুলা তোলার সময়, এই সময় ওকে তুমি আধমরা করে ফেলে রাখতে চাও? কথাটা যুক্তিসঙ্গত ভেবে লেগ্রি নিরস্ত হল। তবু কেসির দিকে ফিরে বলল,
তুমি ছিলে বলেও আজ বেঁচে গেল, নইলে ওকে আমি আজ মেরেই ফেলতাম। টমকে বলল, এখন কাজের চাপ, সবাইকে আমার দরকার, তাই এবারের মতো বেঁচে গেলি। কিন্তু কথাটা আমার মনে থাকবে, তখন দেখব তুই আমার কথা মেনে চলিস কিনা। রাগে গজরাতে গজরাতে লেগ্রি ঘর থেকে বেরিয়ে গেল। কেসি টমের দিকে ফিরে বলল, তখন তোমাকে বলিনি ও আবার ফিরে আসবে? কেমন আছো এখন? টম ম্লান ঠোঁটে হাসল। ঈশ্বর তার দেবদূতকে পাঠিয়েছিলেন বলেই সিংহের হাঁ মুখটা বন্ধ হল। হ্যাঁ, কিন্তু সেটা শুধু এবারের জন্য। তুমি অত সহজে ওর হাত থেকে নিষ্কৃতি পাবে না আঙ্কেল টম। দিনরাত ও তোমাকে ছায়ার মতো অনুসরণ করবে, শিকারী কুকুরের মতো তোমার টুঁটি কামড়ে ধরে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত শুষে নিয়ে তবে তোমাকে ছাড়বে। আমি ওকে খুব ভালো করে চিনি। কিন্তু তুমি জানো না কেসি, ঈশ্বর আমাকে সত্যি সাহায্য করবেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছেন হ্যারিয়েট বিচার স্টোরি লেখা আঙ্কেল টমস কেবিন। আজ 10ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।